নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। কাল অবশেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাদের 16টি ক্যান্ডিডেট মানে 16টি জায়গার প্রার্থী ঘোষণা করেছে লোকসভা নির্বাচনের জন্য। ইতিমধ্যে আমরা জানি কাল এই ভারতের নির্বাচন কমিশন কদফায় ভোট হবে এবং লোকসভা ভোটের যে দিনক্ষণ সেটি ঘোষণা করবেন। আর এখানেই উঠে গেছে অসংখ্য প্রশ্ন। ইতিমধ্যেই বামেদের যে জোট আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেস, এই জোটের কি ভবিষ্যৎ হবে সেটি এখন লাখ টাকার প্রশ্ন। আপনি জানেন বা আপনারা জানেন, আমি প্রথম বলেছিলাম নওশাদ সিদ্দিকীকে যাদবপুর কেন্দ্র নিয়ে একটুখানি টালমাটাল অবস্থার মধ্যে পড়তে হতে পারে। অর্থাৎ আইএসএফের দুজন প্রতিনিধি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং আরেকজনের সঙ্গে সিপিআইএমের যে পার্টি অফিস আলিমুদ্দিন, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং তারা গিয়ে 14 থেকে 15টি যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট আইএসএফের পক্ষ থেকে দাঁড় করাতে চান এবং বলেন যদি 15টি ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে আসল সমঝোতার পথে যাবেন তারা। অবশেষে দীর্ঘ বৈঠকের পর বামেরা 3টি আসন মোটে ছাড়তে রাজি হয়েছিলেন। এর কারণ হিসাবে দেখাতে তারা শুরু করেন যে বাম শরিক দলগুলোর অলরেডি আগে থেকে কমিটমেন্ট থাকে, যেমন বারাসাত অলরেডি থাকেন ফরওয়ার্ড ব্লকের জন্য, বসিরহাট অলরেডি থাকে সিপিআই এর জন্য, এছাড়া এরকম একাধিক আসনের অলরেডি কমিটমেন্ট থাকে। এছাড়া কংগ্রেসের সঙ্গে যদি জোট হয় তাহলে কংগ্রেস 15 থেকে 20টি আসনের কমে কিছুতেই এই রাজ্যের জোট যদি হয় আসন সমঝোতার জন্য রাজি হবে না। ঠিক এখানেই দাঁড়িয়ে 15টি আসন কিভাবে নওশাদ সিদ্দিকীর আইএসএফকে ছাড়বে সেটি হয়ে যায় সবথেকে বড় প্রশ্ন। তারপর ইন্টারনাল মিটিংয়ে এবং বামফ্রন্টের একাধিক মিটিংয়ে সর্বশেষ তারা আইএসএফকে প্রস্তাব দেয় 3টির বেশি আসন তারা ছাড়তে পারবে না। সেক্ষেত্রে কোন কোন আসন তারা ছাড়তে পারে? এক, উলুবেড়িয়া হতে পারত এই আসন। ডায়মন্ড হারবার, যেখানে নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়াতে চেয়েছিলেন, এই ডায়মন্ড হারবার ভেবেছিলেন প্রাথমিকভাবে আইএসএফের জন্য ছাড়তে রাজি থাকবেন বামফ্রন্ট। এবং আরও এক আসনের কথা শোনা যাচ্ছিল যদি কোনোভাবে মথুরাপুর, এই আসনটিও ছাড়তে পারত আইএসএফের জন্য। কিন্তু আলটিমেটলি আইএসএফ যে প্রধান কর্তা নওশাদ সিদ্দিকী, এই তার নিজস্ব অনড় অবস্থানেই শেষ অবধি থেকে যান এবং অবশেষে তার পছন্দের 8টি কেন্দ্রে কাল প্রার্থী দেবেন এরকম ঘোষণা করে দেন। এখানেই উঠে গেছে অনেক প্রশ্ন। কি কি কেন্দ্রে প্রার্থী দিতে চলেছেন নওশাদ সিদ্দিকীর আইএসএফ? পরিষ্কারভাবে তারা জানিয়েছেন বসিরহাট, বারাসাত, যাদবপুর, মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ এবং মালদা দক্ষিণ। আমি আবার বলছি, এই যে কেন্দ্রগুলোর কথা তারা ঘোষণা করেছেন তার মধ্যে 50% কেন্দ্রে সিপিআইএম কালই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কোন কোন কেন্দ্রে? শ্রীরামপুর থেকে সিপিআইএম প্রার্থী লড়বেন দীপশিতা ধর। বসিরহাট থেকে সিপিআই এবং সিপিআইএমের যে সমঝোতা আছে সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। সম্ভবত এখানে যদি সিপিআইয়ের প্রার্থী দাঁড় করায় অন্যরকম ইকুয়েশন, কিন্তু সিপিআইএম চাইছে এখানে নিরাপদ সর্দারকে দাঁড় করাতে, ফলে বসিরহাট কার্যত আইএসএফকে ছাড়া অসম্ভব। বারাসাত, এই কেন্দ্রটি ফরওয়ার্ড ব্লকের কেন্দ্র, যেখানে সঞ্জীব বাবু বরাবর ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়বেন এরকমই সম্ভাবনা দেখা গেছিল। যাদবপুর অলরেডি সিপিআইএম ঘোষণা করে দিয়েছে যাদবপুরে তাদের প্রার্থী হবে সৃজন ভট্টাচার্য। কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফ এই যাদবপুর কেন্দ্র নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরের প্রার্থী হন তাহলে আইএসএফ এই কেন্দ্রটি ছাড়তে রাজি হবেন। নওশাদের যুক্তি কী ছিল যাদবপুরের পিছনে? নওশাদের যুক্তি খুব অদ্ভুত একটা যুক্তি ছিল যে যাদবপুরের মধ্যে যে কেন্দ্র আছে বিধানসভা ভাঙড়, সেখানের বিধায়ক তিনি এবং এই অঞ্চলের একাধিক মানুষ আইএসএফকে পছন্দ করেন, অনেক ভোট এখানে যাদবপুরে আইএসএফ পেতে পারেন। সেই যুক্তিতে যেহেতু যাদবপুরের মধ্যে ভাঙড় তার নির্বাচনী কেন্দ্রটি আছে, তাই যাদবপুর লোকসভা কেন্দ্রটিও আইএসএফকে ছাড়া হোক, এই যুক্তি কোনোভাবেই বাম ফ্রন্টের যে যারা শরিক আছেন তারা মানতে চাননি। উল্টো দিকে তারা প্রার্থীও ঘোষণা করে দেন। প্রার্থীর নাম আপনারা ইতিমধ্যেই জানেন, সৃজন ভট্টাচার্য। উলুবেড়িয়া, এই উলুবেড়িয়াতে কাল সিপিআইএম অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। এখানে অনেক টালবাহানা ছিল। আনিস খানের বাবার জন্য একসময় নওশাদ সিদ্দিকী, মীনাক্ষী মুখার্জি একসাথে তারা মিছিল করেছেন। আনিস খানের বাবাকে দাঁড় করানো হবে নাকি একটা প্রশ্ন চিহ্ন ছিল, কিন্তু অবশেষে সিপিআইএম তার নিজস্ব প্রার্থী দাঁড় করান। মুর্শিদাবাদ, এই কেন্দ্র নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠেছে মুর্শিদাবাদ, কারণ পার্টির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছিল এই কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন মোহাম্মদ সেলিম, যিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক। মোহাম্মদ সেলিম নিজে কতটা জায়গার স্যাক্রিফাইস করবেন এই ছিল বড় প্রশ্ন। কিন্তু এই কেন্দ্রটি যদি মোহাম্মদ সেলিম নাও দাঁড়ান
তাহলে আইএসএফকে কিভাবে দেওয়া সম্ভব সেটাই এখন একটা বড় প্রশ্ন। মনে রাখতে হবে এই মুর্শিদাবাদে কিন্তু সংখ্যালঘু ভোট, এই বাংলার যদি তালিকা বানান তাহলে প্রথম সারির দিকে সব থেকে বেশি, ঠিক এখানেই আইএসএফ এই কেন্দ্রটি কিন্তু চেয়েছেন। মালদা দক্ষিণ, এই মালদা দক্ষিণ কোনোভাবেই সিপিআইএম আইএসএফকে দিতে পারবে না, কারণ এই মালদা দক্ষিণ বরাবর কংগ্রেসের সঙ্গে জোটে অভ্যস্ত এবং এটা কংগ্রেসের নিয়ন্ত্রিত একটা কেন্দ্র মালদা উত্তর দক্ষিণ। সেখানে যদি জোট হয় এখানে সিপিআইএম ছাড়ার প্রশ্নই আসে না, এখানে কংগ্রেসকে স্যাক্রিফাইস করতে হবে মালদা দক্ষিণ, কারণ অলরেডি কলকাতা দক্ষিণে কালকে সায়রা হালিমকে সিপিআইএম হিসাবে প্রার্থী লিস্ট হিসাবে ঘোষণা করেই দিয়েছেন। ফলে এই তো জোটের অবস্থান যেখানে আইএসএফ, কংগ্রেস এবং বামেরা বা সিপিআইএম বা শরিক দলেরা এখনও তাদের 42টি আসনের প্রার্থী পদই ঘোষণা করতে পারেনি। আর এখানেই উঠেছে অসংখ্য প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বৃহত্তর স্বার্থে অনেক ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হয়। বিমান বসু কালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবারে লড়বেন সেটা তিনি মিডিয়ার সামনে বলেছেন, কিন্তু আমাদের কাছে কোনো আবেদনই করেনি ডায়মন্ড হারবার কেন্দ্রে। নওশাদকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আইএসএফকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন তারা অফিসিয়াল বিবৃতিতে বলেছেন যে যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়ার প্রশ্ন আসেন তাহলে এই সিদ্ধান্তটি কিছুদিন পরে নেওয়া হবে, কারণ আপাতত এটা আলোচনা স্তরে আছে এবং নওশাদ সিদ্দিকী যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সাংসদ পদপ্রার্থী হবেন এই 100% নিশ্চয়তা আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু আইএসএফ এখানে করলোটা কি? আইএসএফ যাদবপুরে প্রার্থী দিতে চাইছে কার বিরুদ্ধে? সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে। সৃজন যাদবপুরের বাসিন্দা, সায়নী ঘোষের বিরুদ্ধে নিঃসন্দেহে জোরদার লড়াকু একটা নাম, সৃজনের বিরুদ্ধে প্রার্থী দেবেন আইএসএফ। যদিও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই বিষয়টি অনেক বাম সমর্থকদেরই আঘাত করছে। আমার দৃঢ় বিশ্বাস নওশাদের এই সিদ্ধান্ত নওশাদ আরও একবার বিবেচনা করবেন। শ্রীরামপুরে নওশাদ প্রার্থী দেবেন, শ্রীরামপুরে ক্যান্ডিডেটকে বামেদের দীপশিতা ধর, তৃণমূলের ক্যান্ডিডেটকে ওখানে তৃণমূলের ক্যান্ডিডেট কল্যাণ ব্যানার্জি, মানে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপশিতা এবং আইএসএফ। বিজেপিতে এখনো প্রার্থী লিস্ট ওখানে ঘোষণা করেইনি, শোনা যাচ্ছে কোনো এক আইনজীবী ওখানে হলেও প্রার্থী হতে পারেন, কিন্তু এটা অনেক পরের স্বপ্ন। কিন্তু বামেরা এবং আইএসএফ যদি নিজেদের মধ্যে লড়ালড়ি করেন তাহলে আলটিমেটলি লোকসভা নির্বাচনের কে সামনে রেখে যে জোট তৈরি হয়েছিল, যে আসন সমঝোতা তৈরি হয়েছিল তা কিন্তু মুখ থুবড়ে পড়তে চলেছে। দুপক্ষকেও নমনীয় হতে হবে, কারণ 3টে আসন কোনোভাবেই আইএসএফ ডিজার্ভ করে না। মিনিমাম 5 থেকে 6টা আসন বাম শরিক দলকেও এখানে ছাড়তে হবে। 14 থেকে 15টা যদি নাও ছাড়া যায় সেক্ষেত্রে ভাবতে হবে যে নওশাদের যে দাবি দাওয়া কতটা তারা ফ্লেক্সিবিলিটি দেখাতে পারেন। উল্টো দিকে নওশাদকেও ভাবতে হবে যে আলটিমেটলি যে 8টা আসন তারা ঘোষণা করে দিয়েছেন এই 8টা আসনে তাদের ভূমিকাটা কি হবে। আমি যদি ধরেও নিই এই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা আইএসএফকে ভোট দেবেন, তাহলে এই ভোট যদি আইএসএফ এর দিকে যায় এবং সিপিএম এর দিকে যদি এই ভোট না আসে তাহলে সুবিধা কারা পাবেন? অন্য যে দুটি দল আছেন তৃণমূল আর বিজেপি, তারা কি সুবিধা পেয়ে যাচ্ছেন না? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো। আর বাম নেতারা আমি সরাসরি প্রশ্ন করতে চাই, কিসের জন্য কংগ্রেসের উপরে এই ডিপেন্ডেন্সি? ইলেকটোরিয়াল বন্ড নিয়ে আপনারা সব থেকে বেশি অভিযোগ করেন, অথচ এই ইলেকটোরিয়াল বন্ড বিজেপির পরে সব থেকে বেশি যে পার্টিটি পেয়েছে তা হলো কংগ্রেস। আপনার সন্দেশখালী নিয়ে সব থেকে বেশি অভিযোগ করেন, কিন্তু যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দলের একাধিক দল সন্দেশখালীর মতো ঘটনায় একাধিকবার এই রাজ্যে এসেছেন, কংগ্রেসের কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি সন্দেশখালীতে পৌঁছাননি। ওখানে কিন্তু মাটি কামড়ে লড়াই করেছে নিরাপদ সর্দারের মতো আপনাদের লোক। কংগ্রেস, যে কংগ্রেসে আমি তথ্য নিয়ে বলছি, পঞ্চায়েত নির্বাচনে মালদার একাধিক জায়গায় তারা আসন সমঝোতা করতে রাজি হননি। মালদার একাধিক জায়গায় এই কংগ্রেসের সাথে বাম জোট একমাত্র ভেস্তে গেছে এই পঞ্চায়েত দখলকে লড়াই করে। আমি তথ্য নিয়ে বলছি, এখনও ওখানে বিভিন্ন পঞ্চায়েতে বামেদের সাথে কংগ্রেসের লড়াই আছে গ্রাউন্ড রিয়েলিটিতে। যদি মালদা মুর্শিদাবাদে যান তাহলে গিয়ে নিজেরা আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটির অরিজিনাল ফ্যাক্টটা কি। তা সত্ত্বেও কংগ্রেসের উপর আপনারা ভরসা করে আলটিমেটলি 42টা আসনের 50% প্রার্থী ঘোষণা করতে তো পারলেনই না। লোকসভা নির্বাচনের মুখে আপনাদের লোকাল লেভেলের যে কর্মীদের প্রস্তুতি সেটাতেও কিন্তু বিশাল ব্যাঘাত এনে দিলেন আপনারা। এবার যদি নওশাদ যাদবপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, বসিরহাট, মথুরাপুর, মুর্শিদাবাদ এসব জায়গায় প্রার্থী দেন, আপনাদের কিন্তু ভাবতে হবে আত্মসমীক্ষায়। এর জন্য একমাত্র দায়ী কিন্তু আপনারাই থাকবেন। প্রথম কথা, জোটের মিটিং। এই জোটের মিটিং কংগ্রেসের উপর ডিপেন্ড করে। মোহাম্মদ সেলিম দিল্লি গেছেন, একাধিকবার অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। আজ অবধি দাঁড়িয়ে আপনারা ফাইনাল করতে কেন পারলেন না এই রাজ্যে জোট হলে কংগ্রেস কটা আসনে লড়বেন?
2 নম্বর বিষয়, নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলে দিয়েছিলেন ইন্ডিয়া জোটে তারা থাকবেন না, কারণ ওখানে যে দলগুলি আছে তাদের সাথে নওশাদের থাকতে এই রাজ্যে অ্যালার্জি আছে। নিদেন পক্ষে কংগ্রেসের সঙ্গেও নওশাদ থাকা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন নওশাদ নিজস্ব ঘনিষ্ঠ মহলে তুলেছিলেন। তা সত্ত্বেও নওশাদের সঙ্গে আলোচনায় এতদিন দেরি করা হলো কেন? নওশাদ সিদ্দিকী 8টা আসনের প্রার্থী ঘোষণা কেন করে দিতে বাধ্য হলেন? সব দোষ নওশাদ সিদ্দিকীকে দয়া করে দেবেন না, আপনাদেরও ভাবতে হবে আপনারা কেন নওশাদ সিদ্দিকী বা কংগ্রেসকে একই সঙ্গে বসিয়ে অন্তত সবার আগে না হোক, অন্তত লোকসভা নির্বাচনে ঘোষণার দিন 15 আগে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারতেন, কেন পারলেন না? এই প্রশ্ন নিঃসন্দেহে আপনারা থাকলো। অলরেডি বিজেপি 20টা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রায় 10-12 দিন আগে। তৃণমূল 42টা আসনে ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করেছেন, আর আপনারা প্রেস কনফারেন্স করে 16টা আসনে প্রার্থী ঘোষণা করছেন। আবার সেই দিনই আপনাদের জোট সঙ্গী নওশাদ ঘোষণা করছেন 8টা। আপনারা কালকে প্রেস কনফারেন্সও বলতে পারলেন না কংগ্রেসের সঙ্গে ঠিক কটা আসনে আসন সমঝোতা হচ্ছে। আলটিমেটলি কর্মীদের উপর যে আঘাত আসে তা কি আলিমুদ্দিনের বড় বড় নেতারা বোঝেন? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো। লোকসভা নির্বাচনে যদি ভরাডুবি হয় তাহলে এই দায়িত্ব, এর দায় কি আলিমুদ্দিন সরাসরি বা আলিমুদ্দিনের উপরতলার নেতারা নেবেন? কর্মীদের মনোবল থেকে শুরু করে দেওয়াল লিখানের কাজ একাধিক জায়গায় যে পিছিয়ে গেল, তারা জানেনই না এখনও কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা কী হবে। নওশাদের প্রার্থী তালিকা দিলে তারা নওশাদকে ডিফেন্ড করবে নাকি, এই হদিস তাদের কাছে নেই। এর দায় কি আলিমুদ্দিন নেবে? এই প্রশ্ন আমার থাকলো। কাল দীপশিতা থেকে সব্যসাচী চ্যাটার্জি, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য সবার সঙ্গে আমি কথা বলে ইন্টারভিউ করে জানতে পারলাম কেউ নওশাদকে চটাতে চাইছেন না, সবাই বলছে নওশাদ আসুন। কিন্তু যদি তারা সেটাই চান তাহলে লোকসভা নির্বাচনের 1 মাস আগে থেকে বারংবার মিটিং করে ফোনে বার্তালাপে হোয়াটসঅ্যাপে নওশাদ সিদ্দিকীর রাগ অভিমান বা যে একগুয়ে অ্যাটিটিউড নওশাদ দেখাচ্ছেন তার কেন সলিউশন তারা বার করতে পারলেন না? কেন লোকসভা নির্বাচন ঘোষণার দিন অবধি বামফ্রন্ট 42টা আসনে বা এই জোট 42টা আসনে প্রার্থী দিতে পারল না? এর দায় কার? এই প্রশ্ন নিঃসন্দেহে আমার থাকলো। এই প্রশ্নের উত্তর কি দেবেন বামফ্রন্টের আলিমুদ্দিনের উপরতলার নেতারা? অনেকে এই ভিডিওয়ে অনেক রকম কমেন্ট করবেন, কিন্তু আপনারা বলুন বাম সমর্থকরা, এই যে বামেরা লোকসভা নির্বাচনের আগে এতটা পিছিয়ে গেল, এই পিছিয়ে যাওয়ার পিছনে শুধু কি আমার এই ভিডিও বা মিডিয়াই দায়? অন্য দায় কি কারণ নেই? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো। আর নওশাদ, আমি নওশাদকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এবং আমি চিনিও ওকে, যে আলটিমেটলি নওশাদ হয়তো তার আসন সমঝোতাটা ফাইনালাইজড করবেন। ও হয়তো বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্রতর এই আসন সমঝোতা ক্যান্ডিডেটগুলোকে ত্যাগ করতে রাজি হবেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও নওশাদ সিদ্দিকী অনড়, ঠিক যেভাবে সিপিআই অনড় বসিরহাট থেকে নিরাপদে সর্দারের আসন ছাড়তে। নিজেদের মধ্যেই মারামারি করুন, নিজেদের মধ্যেই ভোটাভুটি করুন, বৃহত্তর স্বার্থে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের কথা আপনারা বলেন সে এখন অলীক স্বপ্ন এবং স্বপ্নের স্তরেই থাকুক। ধন্যবাদ।